তোর সাহস কি করে হলো আমার গায়ে হাত দেওয়ার? তুই আমাকে যা খুশি বলবি আর আমি তোকে কিচ্ছু বলবো না নাকি? আরে রেগে মেগে চলে গেছে হয়তো, তাই ওর মোবাইলটা অফ করে রেখেছে। যেই মাথা ঠান্ডা হয়ে যাবে আবার ফিরে আসবে। স্যার রেগে তো ছিল, বলছিল যে মাসির বাড়িতে যাব, কিন্তু ওখানে যায়নি। আরে বলরাম বাবু, বাচ্চাদের একটা পদ্ধতি থাকে রাগ দেখানোর। কিছু একটা করে ফেলার ভয় দেখায় আর বাবা মাও তাতে ভয় পেয়ে যায়। আর তাছাড়াও এই রাগটা 24 ঘন্টার বেশি টেকে না, চলে আসবে। কিন্তু স্যার আমার নীলম কালকে সন্ধ্যে 6টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল, বলছিল মাসির বাড়িতে যাব। ওর মাসি রাজীপুরে থাকে, এখান থেকে খুব বেশি হলে 2 ঘন্টার রাস্তা। ওখানে পৌঁছয়নি, জানি না সারা রাত কোথায় কাটিয়েছে, ফোনটাও বন্ধ। কাল সন্ধ্যে 6টায় গিয়েছে তো, 24 ঘন্টা অন্তত যেতে দিন। আজ সন্ধ্যে 6টার আগে দেখবেন চলে আসবে, রাগও কমে যাবে। স্যার পরশু 10 তারিখ আমার মেয়ে নীলম বাড়ি ছেড়ে চলে গেছিল রেগে গিয়ে। কিছু বলে বেরিয়েছিল? রাধেপুর আসবার কথা ছিল, আমি ওর মেশো, কিন্তু আমাদের বাড়িতে তো আসেইনি, আর ওর ফোনও বন্ধ। আর আপনারা 2 দিন বাদে এসেছেন থানায়? আরে না স্যার, কালকে সকাল থেকে তো এখানেই পড়ে রয়েছি, কেউ তো আমাদের কমপ্লেনই লিখতে চাইছে না স্যার। সেই জন্য তো আপনার সঙ্গে কথা বলছি, একটু সাহায্য করুন স্যার। আমি ভেবেছিলাম যে ভাইয়ের সাথে ঝগড়াটা একটা অজুহাত, হয়তো পালিয়ে গেছে ওর বয়ফ্রেন্ডের সাথে। আর যদি কেউ তুলে নিয়ে যায় তাহলে চবে আমরা আমাদের লোকজনদেরকে কথাটা জানাতে পারতাম। যদি মেয়েটার ফোন বন্ধ থাকে তাহলে তার রেকর্ডটা বার করতে পারতাম। এমনিতেও আমাদের ডিপার্টমেন্টে খুব একটা কম বদনাম নেই এই ব্যাপারে, যে আমরা কাজই করি না। The number you have called is currently switch off. Please try again after some time. স্যার 444876231 এই নাম্বারের কল রেকর্ড আর লোকেশন চাই। 21 বছরের মেয়ে নীলাম, ওর নাম, পরশুদিন থেকে নিখোঁজ। এই নাম্বারটা ডিটেলস তাড়াতাড়ি পেয়ে গেলে সুবিধে হতো। আগেও কখনো রাগ করে নিলাম বাড়ি ছেড়ে গিয়েছিল আর সোজা আপনার বাড়ি গিয়ে পৌঁছেছিল? না, কখনো না। নিলাম কি করে? কলেজে পড়ে? ফার্স্ট ইয়ারের পরে নীলাম দিদি কলেজ ছেড়ে দিয়েছিল আর এখন চাকরি করছে। কোথায়? রামলাল বাবুর মিলে। সেদিনের ঝগড়া কি নিয়ে হয়েছিল? স্যার ওই টাকা নিয়ে। দুঃসমত। মা, মা, আমার বাক্সের থেকে 200 টাকা নিয়েছো কি? না, তুই তো জানিস তো, তোকে না বলে তোর বাক্সে আমি হাতই দিই না। বাবাও তো না বলে নেবে না, তাহলে কোথায় গেল আমার 200 টাকা? রেখেছিস কোথাও? দেখ না ভালো করে। না মা, আমি ওই বাক্সটাতে রেখে। চেতন, চেতন, আমার বাক্স থেকে 200 টাকা নিয়েছিস? আমি কেন নিতে যাব? আমার কি কোনো কাজ নেই নাকি? তাহলে চোখের দিকে তাকাচ্ছিস না কেন? আমার দিকে তাকা। এর আগেও কিন্তু 20-50 টাকা এমনি নিয়েছিস তুই, এটা ভাবিস না যে আমি জানতে পারতাম না। এ দিদি, তুই এখন রোজগার করছিস বলে এত বেশি রোয়াব দেখাস না। চুপ, সোজা সোজা বল, 200 টাকা নিয়েছিস কি নিসনি? আরে 2000 টাকা নিয়েছি নাকি? মানে নিয়েছিস 200 টাকা? হ্যাঁ নিয়েছি আমি। সেটাও আমাকে না বলে? আমি যদি জিজ্ঞেস করতাম তাহলে তুই দিতিস আমায়? কেন নিয়েছিস বল? আরে বন্ধুদেরকে পার্টি দেওয়ার ছিল আমার। সর, মাথা খাস না আমার। নিলাম, এবার ছেড়ে দে না রে মা। কেন ছেড়ে দেবো মা? ওর পড়াশোনার জন্য আমি আমার পড়াটা ছেড়ে দিলাম। আর তুই কি জানিস ওই টাকাটা আমি কেন জমাচ্ছি? 200 টাকার জন্য এত নাটক করার কোনো দরকার আছে? বন্ধুদেরকে পাঠিয়ে দেওয়াটা খুব দরকার ছিল। আরে কোন মহাভারত অশুদ্ধ হয়েছে শুনি? তুই বাড়িতে চুরি করেছিস চেতন। কি?
চুরি চুরি করেছি আমি? নিলাম, চেতন, এবার ছাড় না। মা, এটা আমি এমনি এমনি ছেড়ে দেবো না। 200 টাকা কম নয়। আজ বাড়িতে চুরি করেছে, কাল বাইরে গিয়ে ডাকাতি করবে, আর তখনও বলবে এটা এমন কিছু ব্যাপার নয়। চেতন, তোর সাহস কি করে আমার গায়ে হাত দেওয়ার? তোর মুখে যা আসবে তুই আমাকে তাই বলবি, আর আমি তোকে কিচ্ছু বলবো না। না মাত্র 200 টাকার জন্য তুই আমার সাথে এভাবে কথা বললি? মা, বুঝিয়ে দাও ওকে। 2-4 টাকা রোজগার করে যেন কাউকে কিছুই বলে মনে করছে না। চেতন, যা এখান থেকে। নিলাম, মা, আমাকে আটকেও না। ও থাপ্পড় মেরেছে আমাকে। হ্যাঁ তুইও তো ওকে চোর বলেছিস, বাদ দে না এবার। বাড়িতে চুরি করেছে ও, কেন ছেড়ে দেবো আমি ওকে? এবার থাম না। তোর বাবাকে বলে 200 টাকা তোকে দিয়ে দেব, আর এ মাসে আমার হাতে 200 টাকা কম দিস, হয়েছে? মা, তুমি সব সময় চেতনের হয়েই কথা বলো, এটা একেবারে ঠিক নয়। নিলাম, আর তর্ক করিস না। উঠতি বয়স, ওকে এরকম চোর বলতে নেই। মাথা ঠান্ডা কর আর চা খেয়ে নে। আমি খাবো না কোনো চা। নিলাম, 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 মা, মা তুই কাজ থেকে ক্লান্ত হয়ে ফিরেছিস তো, তাই ফালতুই তোর মাথা গরম। আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তুমি সারাক্ষণ চেতনের হয়ে কথা বলে, আমি থাকবো না এখানে। কি ছেলে মানুষ এসব? আর কোথায় যাবি তুই? জানি না, শুধু এখানে থাকবো না। জানি না মানে? আর কোথাও যাবি না তুই? যাবো আমি মাসির বাড়ি যাচ্ছি, আর এখানে কখনো ফিরবো না। রোজ চেতনের হয়ে কথা বলো, তাই না? এবার দেখতে থাকো একে একে কি করে, তারপর বুঝবে। নিলাম, দাঁড়া। নিলাম, 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 দাঁড়া। নিলাম, মা জাগি, ক্ষমা চা দিদির কাছে। আমাকেও চোর বলেছে, আমি চুরি করিনি। আর আমাদের নিজেদের জিনিস নিয়েছি তো কি হয়েছে? নীলামদি সত্যি বাড়ি ছেড়ে চলে যাবে আমি এমন ভাবতেও পারিনি স্যার। ওনার মেয়ের নাম অর্চনা। ওর সঙ্গে মিলামের খুব ভালো সম্পর্ক, তাই কখনো কখনো চলে যায়, থেকেওছে ওখানে। আমরা সারা রাত অপেক্ষা করেছিলাম স্যার, কিন্তু ও তো এলো না। শেরগঞ্জ থেকে রাধেপুর কিভাবে যেত? বাসে? আগে হ্যাঁ স্যার। আমি অর্চনার সাথে কথা বলছি। ও তো এখানেই আছে স্যার, বলরামের বাড়ি। কাল থেকে আমরা এখানে এসেছি। না ম্যাডাম, নীলাম 10 তারিখে আমায় কোনো ফোন করেনি। আর এমনিতেও যখন আমাদের বাড়ি আসে তখনই আমায় ফোন করে নেয়। তোমরা খুব ক্লোজ, তাই না? হ্যাঁ ম্যাডাম। তুমি বলতে পারো কোথায় যেতে পারে? কোথাও না ম্যাডাম, ও কাউকে না বলে কোথাও যেতেই পারে না। আর যা কিছু হয়ে যাক, ও কোনোদিন ফোন বন্ধ রাখে না। আমাদের মেয়েটাকে ভালো করে চিনি আমি। হ্যাঁ একটু তুই মাথা গরম হয় ঠিকই, কিন্তু তাড়াতাড়ি শান্তও হয়ে যায়। আর ম্যাডাম দিদি একটু ভাবুন, 21 বছরের একটা মেয়ে কাউকে কিছু না বলে দুদিন কোথায় চলে গেল। নীলামদি যখন কলেজে যেত তখন ওর দুটো বান্ধবী ছিল, মধু আর কাঞ্চনা। আমি ওদের বাড়িতেও দেখে এসেছি স্যার, কিন্তু দিদি ওখানেও নেই। নীলাম অন্য কোথাও যেতে পারে? স্যার, শেরগঞ্জ খুব ছোট একটা জায়গা, এখানে সবাই সবাইকে চেনে। কয়েকজন লোক নিলামকে ব্যাগ নিয়ে বার হওয়ার সময় দেখেছিল, কিন্তু নিলামের মাথায় কি চলছিল এটা কেউ কি করে বুঝবে। সবাই ভেবেছিল কাছেই কোথাও যাচ্ছে। আর বাস স্ট্যান্ড থেকে কি রিপোর্ট পেয়েছো? স্যার, দুটো বাস চলে, একটা শেরগঞ্জ থেকে রাধেপুরের দিকে যায়, পাটনার দিকে যেটা। আমি দুটো বাসের লোকের কাছ থেকেই খবর নিয়েছি, কেউ নিলামকে দেখেনি। এটাও তো হতে পারে যে বাসে করে যায়নি, হাইওয়ে থেকে লিফট চেয়েছে কারোর কাছে। বা এটাও ঠিক করা ছিল, হয়তো হাইওয়েতে কারোর সাথে দেখা করবে। স্যার, মিউনিসিপ্যালিটি থেকে রাধেপুর পর্যন্ত সব জায়গায় খুঁজেছি, কিন্তু 10ই এপ্রিল সন্ধ্যা পর্যন্ত কোনো অ্যাক্সিডেন্টের কেস আসেনি, যার মধ্যে 21 বছরের কোনো মেয়ে আছে। আমি একদম মানছি না, আমি এটা মানবই না ম্যাডাম। নিলামের মতো মেয়ে রাগ করে বাড়ি ছেড়ে দেবে, আর তারপর আর ফিরেও আসবে না। আপনি নীলাম আর ওর ফ্যামিলিকে কত ভালো করে চেনেন রামলাল বাবু। নিলামের মতো পরিশ্রমী মেয়ে আমি খুব কম দেখেছি, আর এই গুণটা ওর বাবার থেকে পেয়েছিল। বলরাম, ওর বাবাও পরিশ্রমী ছিল, অনেক বছর ধরে ফ্যাক্টরিতে কাজ করেছে ওর বাবা। নীলাম এখানে গত 2 বছর ধরে কাজ করে? হ্যাঁ ম্যাডাম, নিলাম পড়াশোনা ছেড়েছিল বাড়িতে টাকা দেওয়ার জন্য। আমার কাছে এসে বলার পরে ওকে আমি কাজে নিলাম। সত্যি বলবো ম্যাডাম, যে টাকা আমি ওকে দিতাম তার থেকে অনেক বেশি পরিশ্রম করত, কখনো কোনো অভিযোগ করেনি ম্যাডাম। ও কখনো 1 মিনিটও সময় নষ্ট করতো না, ও কাজটা মন দিয়ে করত, সবার আগে ও নিজের কাজ শেষ করে ফেলতো। আর হ্যাঁ, যদি আপনাদের মনে হয় কোনো ছেলের সঙ্গে ওর সম্পর্ক ছিল কিনা, তাহলে বলবো আপনারা ভুল করছেন। রামলাল বাবু, বাড়ির কোনো ব্যাপার আপনাকে কিছু কখনো বলেছে? না ম্যাডাম, যদি বাড়ির কোনো সমস্যা থাকতো তাহলে প্রতিবেশীরা নিশ্চয়ই জানতো। আর এমনিতে আমাদের এলাকায় কোনো কিছু চাপা থাকে না।
আমার মনে হয় অন্য কোনো কারণ আছে। বাক্সে ঠিক কত টাকা থাকতে পারে যা নিলাম সঙ্গে নিয়ে গেছে? সেটা তো ভালো করে বলতে পারবো না, কিন্তু হ্যাঁ, মাসে 500-600 টাকা জমাতো। এতদিনে 4-5 হাজার হয়েছে হয়তো। লক্ষ্মীদেবী, রাগের মাথায় নিলাম চেতনকে বলেছিল যে তুই জানিস তো আমি কেন টাকা জমাচ্ছি? আর তুই কি জানিস যে ওই টাকাটা আমি কেন জমাচ্ছি? নিলাম কি জন্য টাকা জমাচ্ছিল? বাড়িতে আরেকটা ঘর বানানোর জন্য। আরও একটা কথা বলছি স্যার, ও পড়াশোনা নিজের ইচ্ছেই ছেড়েছিল, আমি কখনো বাধা দিইনি ওকে। ও বুদ্ধিমতী মেয়ে, ও হয়তো ভেবে নিয়েছিল আমার সাধ্য নেই ওকে আর চেতনকে কলেজে পড়ানোর মতো, তো চুপচাপ ও কাজেই লেগে যায়। আর কি অন্য কোনো কারণ আছে যার জন্য নিলাম রেগে গিয়েছিল আর বাড়ি ছেড়ে চলে গিয়েছে? না রে চেতন, আমি তো কই নিলামকে বাড়ি ফিরতে দেখিনি। রাকেশ দা, আমি এমন কোনো বড় অন্যায়ও করিনি যে দিদি বাড়ি ছেড়েই চলে যাবে। আরে আমার মনে হয় না যে তুই গায়ে হাত তুলেছিস বলেই ও বাড়ি ছেড়ে চলে গেছে এভাবে। আমার মনে হয় বিয়ের ব্যাপারে ওর কিছু মনে হচ্ছে একটা। কিন্তু যদি এমন কোনো ব্যাপার থাকতো তাহলে দিদি তো বাবাকে বলতো বা মাকে। বিয়ে ঠিক হয়েছে নিলামের? কোথায় হয়েছে স্যার, এখন তো সবে কথাবার্তা চলছে। ছেলে এখনো পাইনি, আমরা ছেলে দেখছি, সম্বন্ধ আসছে, কিন্তু কোথাও কথা হয়নি। আচ্ছা, নিলাম কি রাজি ছিল এই বিয়েতে? না স্যার, কিন্তু আমরা তো বাবা মা, বলুন আমাদের তোর বিয়ের কথা ভাবতেই হবে। বাবা, এখন এটা না ভাবলেই নয়। আরে কি করে ভাববো না বলতো? 21 বছর বয়স হলো, তার উপর চাকরি করছিস। কালকে যেন একথা কেউ না বলে যে অর্থের লোভে তোর বিয়ে দিতে চাইছি না আমরা। হ্যাঁ, আর অর্চনা তোর থেকে 2 বছরের ছোট, তাও তোর মহাদেবী মাসি এখন থেকে ওর জন্য ছেলে দেখা শুরু করে দিয়েছে। মা, একবার বাড়িতে আরেকটা ঘর হয়ে যাক, তারপর নয় দিয়ে দিও বিয়েটা। আমি কোথায় না করছি? কেন, আর একটা ঘর বানিয়ে এখানেই থেকে যাবার প্ল্যান আছে নাকি? হ্যাঁ, আমি যখন বিয়েই করবো না তখন তো এখানেই থাকবো না? মানে ওই পুরো একটা রুম শুধুমাত্র তোর? বাবা। আচ্ছা, এরকম কোনো ছেলে আছে নিলাম যাকে পছন্দ করতো, যার জন্য ও বিয়ে করতে চাইছিল না? স্যার, আমরা গরিব নিশ্চয়ই, কিন্তু এতটাও নই যে লাজ লজ্জার মাথা খেয়ে থাকবো। আমাদের নীলম খুব সুশীল এবং ভদ্র মেয়ে, ওই বয়ফ্রেন্ডের চক্করে তো কখনো পড়েইনি। গীতা, নিলামের কলেজ ফ্রেন্ড মধু আর কাঞ্চনা, এদের সঙ্গেও কথা বলো। হয়তো কোনো বয়ফ্রেন্ডের ইস্যু আছে। স্যার, নীলামের মাসির মেয়ে অর্চনা নীলামের খুব কাছের বলে মনে হয়। বয়ফ্রেন্ডের কথা অর্চনা কিন্তু বলেনি। হতে পারে কাছের, কিন্তু ও তো মাস্তুতো বোন। হতে পারে নিলামের সঙ্গে কিছু শেয়ার করেনি। নিলাম ফার্স্ট ইয়ার বিকম অব্দি পড়েছে। আবার যদি টিফিন বক্স ভুলে এসেছিস না, তাহলে কালকে থেকে পেপারে মুড়িয়ে খাবার দেবো। আমি তো 3-4টে ছেলের ব্যাপারে বলেছিলাম ওদেরকে, ওরা নিজেরাই তো সমানে বলছে যদি কোনো গভর্নমেন্ট সার্ভিসের ছেলে থাকে তো বলো আমাদের। নিলাম তোমাকে কখনো এরকম কিছু বলেছিল যে আমার জন্য ছেলে ঠেলে দেখা বন্ধ করো, কেউ আছে? আমার আর নিলামের মধ্যে এরকম কোনো কথা হয়নি কোনোদিন। আসলে কি, আমি ওকে 1-2বার বাড়িতে পৌঁছে দিতে গেছিলাম, তো তখন জিজ্ঞাসা করেছিলাম এই ছেলেটাকে তোর পছন্দ নয় কেন, তো সবসময় একই উত্তর দিত, দেখো রাকেশ দাদা, আমি এক্ষুনি বিয়ে করতে চাইছি না। আচ্ছা, সত্যি কি পুলিশের মনে হচ্ছে যে ওর জীবনে অন্য কোনো ছেলে ছিল? সত্যি কি ছিল নাকি? জানি না, 3 দিন ধরে নিখোঁজ, পালিয়েছে হয়তো কোনো ছেলের সঙ্গে। না, যদি সত্যি কোনো ছেলে থাকতো তাহলে সবার আগে ও বাড়িতে বলতো, এরকম ভাবে পালাতো না কখনো। আর যদি কেউ থেকেও থাকে, তার কথাটা এতদিন চাপা থাকে কি করে? কেউ ছিল মধু? কাঞ্চনা? আমি তো দেখিনি। নীলাম আমাদের কখনো কিছু বলেইনি ম্যাডাম। দেখো, স্কুলে আর কলেজে তোমরা 3 জন একসাথে ছিলে। নীলাম হয়তো কিছু বলেনি, কিন্তু তোমরা তো দেখে কিছু বুঝতে পেরেছো। ওটাই তো ম্যাডাম, কখনো কিছু বুঝতেই পারিনি, ভেবেছিলাম কিছু নেই। আর আমাদের যদি কোনো ডাউট থাকতো তাহলে আমরা ওকেই জিজ্ঞেস করতাম, কিন্তু এরকম কিছু ছিলই না। আসলে ম্যাডাম, আমরাও এটাই ভাবছিলাম। নীলাম এত দায়িত্বহীন হতেই পারে না যে কোথাও চলে যাবে বা কারোর সাথে পালিয়ে যাবে। ও বাড়ির লোকদের খুব ভালোবাসতো। আচ্ছা, যদি কোনো খুব সিক্রেট অ্যাফেয়ার থেকেও থাকে, কাউকে সেটা বলা যাবে না এইরকম কিছু, তাহলেও ও নিশ্চয়ই নিজের বাবা মাকে তো বলতো। পালিয়ে যাওয়া এটাও করতেই পারে না ম্যাডাম। স্যার, নীলমের ফোন রেকর্ড থেকে তো কিছুই পাওয়া যায়নি। নিজের বাবা আর বস সামলাল ছাড়া আর তো কোনো সূত্রই পাওয়া যাচ্ছে না। লাস্ট ফোন লোকেশন 10 তারিখ সন্ধ্যেবেলা শেরগঞ্জ হাইওয়েতে।
ফোনটা সুইচ অফ হয়েছিল? আগে হ্যাঁ স্যার, সন্ধে 7:15। যদি নিলাম তার মাসির বাড়ি যাচ্ছিল, তাহলে নিজের ফোনটা সুইচ অফ করলো কেন? নাকি আগে থেকেই প্ল্যান করেছিল ফোনটা সুইচ অফ করে কোথাও চলে যাবে? আচ্ছা, অন্য কেউ তো ওর ফোনটা সুইচ অফ করতে পারে। যদি ওর ফোনটা জোর করে সুইচ অফ করানো হয়ে থাকে স্যার, তার মানে নীলমকে হয়তো কেউ কিডন্যাপ করেছে। না স্যার, ওই মেয়েটা নিরুদ্দেশের পেছনে আমাদের কোনো হাত নেই স্যার। আর ওই দিন কি হয়েছিল স্যার আমরা ঠিক করে শুনতেও পাইনি স্যার। মায়ের দীপিকে বলছি স্যার, সেই সময় আমরা ওখানে ছিলামই না। এবার তোরা দুজন কান খুলে শোন। আজকে 14ই এপ্রিল, 4 দিন হয়েছে। খোঁজ নে মেয়েটা কোথায়, না হলে তোরা দুজনও নিখোঁজ হয়ে যাবি চিরকালের জন্য। 21 বছরের মেয়ে, ফটো ফরওয়ার্ড করে দিয়েছি আপনাকে। একটু আনআইডেন্টিফাইড বডির মধ্যে চেক করে দেখুন না। 10ই এপ্রিল সন্ধ্যেতে নিখোঁজ হয়েছিল। 11 তারিখ থেকে আনআইডেন্টিফাইড যতগুলো লাশ আছে তাদের রিপোর্ট পাঠিয়ে দিন। সবকটা হিস্ট্রি শিটারের প্রত্যেকটা মুভমেন্টকে চেক করতে হবে। এই হলো সেই হিস্ট্রি শিটারদের লিস্ট যাদের উপর রেপ আর অ্যাটেম্প টু রেপের চার্জ লাগানো আছে। মুন্না, এটা হলো মার্ডার আর অ্যাটেম্প টু মার্ডারের হিস্ট্রি শিটারদের লিস্ট। এদের মধ্যে যদি কেউই একটু বাড়াবাড়ি করে তাহলে সোজা থানায় এসে হাজিরা দিয়ে যেতে বলবি। আপনি বলছেন যে নীলান্দির সাথে কিছু খারাপ হয়েছে? 5 দিন হয়ে গেছে। যেহেতু নিলাম একলা ছিল, তাই হয়তো কোনো ক্রিমিনাল সেই সুযোগটাই নিয়েছে। কিন্তু সেটা হয়তো পরিচিত কেউ, যদি এরকম কিছু হয়ে থাকে তবে। কেননা হাইওয়েতে কোনো চিৎকার চেঁচামেচির শব্দ কেউ শোনেনি। তো এরকম কেউ কেন করবে? আমাদের নীলম তো কারো কোনো ক্ষতি করেনি। জানি না এই কুলাঙ্গারটা কেন ওর গায়ে হাত তুললো। শেরগঞ্জে কেউ এমন আছে যে নিলামকে বিরক্ত করত আর সেই দিন ওই সুযোগটা সদ্ব্যবহার করেছে? কিচ্ছু বুঝতে পারছি না স্যার, কেউ আমাদের নীলমের সঙ্গে কেন এমন করবে? শোনো, জায়গাটা আবার চেক করো, প্রত্যেকটা পয়েন্ট খুঁজে দেখো। স্যার, কোনো আনআইডেন্টিফাইড লাশ পাওয়া যায়নি যেটা নিলামের সাথে ম্যাচ করে। তাহলে মেয়েটা গেল কোথায়? হিস্ট্রি শিটারদের বহুদিন পর পেয়ে দিয়েছে স্যার। যদি কিছু হতো তাহলে কেউ না কেউ বলেই দিত। ট্রাফিকিং এর কেস হতে পারে। হয়তো এই এলাকায় ট্রাফিকিং এর জন্য নিলামকে কেউ স্পট করেছে। স্যার, নীলাম এর আগে বহুবার রাধেপুর নিজের মাসির বাড়িতে একা গিয়েছিল। ট্রাফিকিং এর কেউ যদি ওর উপর হামলা করতো, অ্যাটলিস্ট ও তো চেঁচামেচি করতো বা ফাইট করতো। আর স্যার, ও যে রাস্তা দিয়ে যাওয়ার সময় শেরগঞ্জের লোকেরা দেখেছে, সেই রুটটা এতটাও নির্জন নয়, প্রচুর বাড়ি রয়েছে ওই রাস্তাটায়। স্যার, যদিও চিৎকার করতো তাহলে কম করে 30-40টা লোক জড়ো হয়ে যেত ওখানে তখনই। বেশ, চিৎকারের ব্যাপারটা রুল আউট করলাম। মানে জোর জবস্তি ওকে তুলে নিয়ে গেছে, এটা ঠিক নয়। হাইওয়েতে ফোনটা সুইচ অফ হয়, মেয়েরা কি নিজেই করেছিল? কোনো বয়ফ্রেন্ডের ব্যাপার নয় তো এটা? স্যার, নীলামের কাছের বন্ধু মধু আর কাঞ্চনা, ওরা নতুন কিছু তথ্য দেয়নি। হতে পারে স্যার, খুব বড় ট্রমায় আছে। ভাই গায়ে হাত তোলায় তো সোসাইটি অ্যাঙ্গেল হতে পারে। সুইসাইড করলে তো মেয়েটার বডি পাওয়া যেত, অন্তত ওর ব্যাগটা পাওয়া যেত। ও কি আমাদের ছেড়ে চলে গেল? শুধুমাত্র চড় মারার জন্য? যদি বলতো আমি চেতনকে 4টে থাপ্পড় মারতাম। না, মনে হচ্ছে ব্যাপারটা অন্য। কোনো ছেলের সঙ্গে পালিয়ে যায়নি তো নিলাম? ওই রাগ ওর পালানোর ইচ্ছাকে হয়তো জোরালো করেছে। কোনো ছেলে ছিল কি? নীলম তোমাকে কিছু বলেছে? কি বলছো কি তুমি? তোমার কাছে কখনো কিছু লুকোই আমি? মনে হচ্ছে অন্য কেউ কিছু লোকাচ্ছে সবকিছু জেনেও। কে জানে না লক্ষ্যে, কিন্তু আমার মনে হচ্ছে কেন যেন অর্চনা নিশ্চয়ই কিছু জানে যেটা লুকোচ্ছে। আমি বলছি তো নীলাম আমাকে কিচ্ছু বলেনি। তোমরা আমাকে বিশ্বাস কেন করছো না? দেখো, আমাদের মনে হচ্ছে তুমি কিন্তু আমাদের কিছু লুকোচ্ছ। দেখ মা, যদি আমরা পরে জানতে পারি যে তুই কিছু জানিস তাহলে খুব খারাপ লাগবে। লক্ষ্মী দিদি আর জামাইবাবুকে একদম মুখ দেখাতে পারবো না। আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। আর তোমরা একটা কথা ভাবো, নীলাম দিদি কখন আসে আমাদের বাড়িতে? শনিবার বা রবিবার?
কারণ ওর একটাই দিন ছুটি থাকে। আর 10ই এপ্রিল তো সোমবার ছিল, সোমবার কি ওকে কাজে যেতে হতো না? তাহলে ও এটা বলে কি করে আসবে যে আমাদের বাড়ি আসছে? আমার তো এই কথাটাই মিথ্যে মনে হচ্ছে। তুমি কি বলতে চাইছো? এটাই যে ও এটা বলে বেরোতেই পারে না যে আমাদের বাড়িতে আসছে, কারণ ও কখনো এটা করেই না। লক্ষ্মী দিদি তো আমাদের এটাই বললো। হে ভগবান, তুই কি এটা বলতে চাইছিস যে লক্ষ্মী দিদি আমাদের মিথ্যে বললো? স্যার, আমি ড্রাইভারদের কাজে লাগিয়ে দিয়েছি। যদি এটা সুইসাইড হতো 7 দিনের মধ্যে বডি উপরে উঠে আসতো। আচ্ছা, নদীর জলে ভেসে যায়নি তো? স্যার, নদীর আশেপাশে যতগুলো গ্রাম আছে আমি সব থানায় অ্যালার্ট করে দিয়েছিলাম। কোথাও কোনো বডি পাওয়ার খবর পাওয়া যায়নি স্যার। আমি এটা ভাবছিলাম, নিলামের ব্যাপারে আমরা যত ইনফরমেশন পেয়েছি তাতে ও ভালো ব্যক্তিত্বের বলেই মনে হয়। পড়াশুনো ছেড়েছিল যাতে বাবার পাশে দাঁড়াতে পারে, সততার সাথে কাজ করছিল, টাকা জমাচ্ছিল। আর স্যার, ভাইয়ের সাথে একটু ঝগড়া, একটা থাপ্পড়, আর এই কারণে সুইসাইড করেছে। স্যার, লজিক্যাল বলে মনে হচ্ছে না। তোমার কথার পয়েন্ট আছে গীতা, কিন্তু নিলামের এখনো খবর পাওয়া যাচ্ছে না কেন? যে কোনো খবর? নিলামের ছবি সহ পোস্টার আমরা শেরগঞ্জ, রাধেপুর আর আশপাশের সমস্ত এলাকায় লাগিয়ে দিয়েছিলাম। নিলাম নিরুদ্দেশ হয় প্রায় 10 দিন হয়ে গেছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো আমরা এখনো পর্যন্ত কোনো সূত্রই খুঁজে পেলাম না। কিন্তু একটা ব্যাপার ছিল, একটা সূত্র বলা যায়, যেটা আগে সামনে আসেনি। এটা অতীতে হওয়া একটা ঘটনা ছিল। আমি গেটে লক্ষণকে দেখলাম, তখন আমার মনে পড়লো। তো পুলিশকে বলবো নাকি রত্না ম্যামকে? তোমাদের দুজনের মনে হয় হরিশঙ্করই কি কিছু করেছে? রত্না ম্যাডাম, আমার মনে পড়লো তাই ভাবলাম আপনাকে জানানো উচিত। আমার মনে হয় পুলিশকে বলে দেওয়া উচিত। ওই পুলিশ ম্যাডামটা ছিল না, ও বারবার জিজ্ঞেস করছিল যে কলেজে কি কিছু এরকম হয়েছিল যার জন্য কেউ কিছু করেছে। ও কলেজে সিকিউরিটি গার্ড ছিল? Yes, sir. হরিশঙ্কর গুপ্তা, 2 বছর আগের কথা। ঠিক কি হয়েছিল? নীলম হরিশঙ্করের বিরুদ্ধে অভিযোগ করেছিল। কি হয়েছে? সারাক্ষণ এভাবে তাকিয়ে থাকো। কোথায় দেখছিলাম? অন্ধ নই আমি, হ্যাঁ, সব সময় দেখি। বড় বড় চোখ করে তাকিয়ে থাকো। কি হয়েছে তোর? আমার কিছু হয়নি, আপনি উল্টো পাল্টা ভাবছেন। আচ্ছা, তাহলে তুই বোঝা আমাকে। এটা কি মানে বার করব আমি? মেয়েটা ভুল বুঝেছিল, আমি মেয়েটাকে কিছু করিনি। চুপ করো। তোমাকে সিকিউরিটির জন্য রেখেছি যাতে তুমি স্টুডেন্টদের খেয়াল রাখো, আর সেখানে তুমি ওদেরকেই টিজ করো। ম্যাডাম, আমি ওর দিকে খারাপ নজরে তাকাইনি। হ্যাঁ, তাহলে বল না কি নজরে তাকিয়েছিলি ওর দিকে? না রত্না দেবী, ওয়ার্নিং নয়, ডাইরেক্ট ডিসমিস। আমরা মনুষ্যত্বের খাতিরে ওকে একটা সুযোগ দিলাম, আর ওই ইডিয়েটটা ওই সুযোগের অপব্যবহার করলে তখন কি হবে? যদি রেপ টেপ বা মার্ডার টাডার কিছু করে দেয় তখন আমাদের কলেজ তো বদনাম হয়ে যাবে, তাই না? আরে গুরু, ফিস পাস তো চলছেই দেখছি। তাহলে নিলামের পুরো পরিবার মিথ্যে কেন বলতে যাবে? এটা তো বলরাম দাদা, লক্ষ্মী বৌদি আর চেতনই বলতে পারে। কিন্তু গ্রামবাসীরা কি বলছেন? আরে এটাই যে মাসির বাড়িতে যদি যাওয়ার জন্য বেরোতোই তাহলে ওখানে নিশ্চয়ই পৌঁছতো, অন্তত ফোন তো করতো। মনে হচ্ছে এখানে অন্য কিছু ব্যাপার রয়েছে। মানে মেয়েটার নিজের পরিবারই কিছু করে দিয়েছে হয়তো মেয়েটাকে। আরে গুরু, আমরা লোকের মুখে পান দিই আর তুমি আমার মুখে শব্দ দিচ্ছ। আরে যত হাওয়ায় ভাষা খবর ছিল সবই তো দিলাম। মধু আর কাঞ্চনা, চাকরি ছাড়ার পর নিলামকে হরিশঙ্কর বাবু কখনো হুমকি দিয়েছিল জানো কিছু? হুমকি টুমকি দিয়েছিল কিনা জানি না ম্যাডাম, নীলম বলেছিল যে কথা হয়েছিল। কি কথা বলেছিল ও তোমাকে? কি পিছু নিচ্ছিল তোর? এটা নতুন কিছু নয়। রত্না ম্যামকে কমপ্লেন করার আগেও ওই দাদাটা আমার পিছু নিত, কিন্তু এইবার তো একটু বাড়াবাড়ি করেছে। কিছু হুমকি টুমকি দিয়েছিল তোকে? না না। তাহলে
চাও এখন? আপনি ভুল করেছেন ম্যাডাম। হ্যাঁ করেছি, কলেজে না থানায় গিয়ে তোমার নামে বলা উচিত ছিল। আর এখনো কিন্তু দেরি হয়নি, যেতে পারি আমি পুলিশ স্টেশন। এখন করলে আর কি লাভ হবে? শাস্তি তো আমি পেয়েই গেছি। আমাকে কেউ কাজ দিতে চায় না, নাম খারাপ হয়েছে তাই। নাম নয়, তোমার নজরটাই খারাপ, তারই পরিণাম এটা। এখন আমার পিছু করা বন্ধ কর আর চলে যায় এখান থেকে, না হলে এক্ষুনি থানায় যাব। তারপরে নীলম কখনো হরিশঙ্করের কথা বলেনি। কিন্তু তোমরা দুজন এই পিছু নেওয়ার ব্যাপারটা আমায় কেন বলনি? আমরা ভাবলাম যদি কিছু সিরিয়াস থাকে তাহলে তো নিজেই আপনার কাছে কমপ্লেন করতো, কিন্তু ও কখনো করলোই না, তাই আমরাও কিছু বলিনি। স্যার, এটা হলো হরিশঙ্কর গুপ্তর পুরো ডিটেলস, ফোন নাম্বার, অ্যাড্রেস, সবকিছু। ফোন নাম্বার, অ্যাড্রেস, এটা 2 বছর আগের, তাই তো? স্যার, আমাদের রেকর্ডে তো এটাই রয়েছে। আপনি যে নাম্বারে কল করেছেন সেটি এখন পরিষেবার বাইরে আছে। ফোন তো আউট অফ সার্ভিস রয়েছে। চলো অ্যাড্রেসটা দেখি। শোন, তোর নাম কি? লক্ষণ। লক্ষণ কেবার স্যার? হরিশঙ্করকে তুই চিনিস? 2 বছর আগে এখানে সিকিউরিটিতে ছিল। না স্যার, চিনি না। নীলাম বলে কাউকে চেনো? শুনেছিলাম ম্যাডাম, স্টুডেন্টরা বলে কথা মেয়ে হারানোর ব্যাপারে। দিদি আমাকে চোর বলেছিল, আমিও হাত চালিয়ে দিই আর তারপর বাইরে গিয়ে বসেছিলাম। তাহলে যেদিন তোমার দিদি বাড়ি ছেড়ে চলে গেল তখনও বাড়ির বাইরে তোমাকে কিছু বলেছিল? না স্যার, দিদি খুব রেগেছিল। মা আমাকে বলেছিল যে কি ক্ষমা চাইতে, কিন্তু আমি আমার ইগোর জন্য ওর কাছে কি ক্ষমা চাইনি। কিন্তু আমি কি জানতাম নাকি যে দিদি আর আসবেই না। চেতন, যখন তোমার দিদি ঘরের মধ্যে ব্যাগ প্যাক করছিল তখন তোমার মা আর ও যে কথাবার্তাগুলো বলছিল সেগুলো তুমি শোনোনি? না স্যার, আমি তো বাইরে বসেছিলাম আর ওরা জোরে কথা বলছিল না। তো যখন তোমার দিদি বললো যে তোমার মাসির বাড়িতে যাচ্ছে রাধেপুর, সে সময় তুমি ঘরের বাইরে বসেছিলে, তোমার বাবা বাড়িতেও ফেরেননি। তার মানে এই কথাটা শুধু তোমার মাই শুনেছেন? হ্যাঁ স্যার, আপনি এটা বলতে পারেন। তোমার বাবা কখন ফোন করেছিলেন রাধেপুর, এটা জানার জন্য যে নীলাম গেছে কিনা? যখন উনি কাজ থেকে ফিরেছিলেন সন্ধেবেলায়। কটার সময়? 7টা, 7:15 কাছাকাছি। আচ্ছা, নীলাম কি তোমাকে ফোন করেছে? না, এখনো পর্যন্ত করেনি, না আমাকে না অর্চনাকে। কিন্তু আপনি বলছেন না কেন যে আসল ব্যাপারটা কি? এখন কি বলি বলো তো? চেতনের সঙ্গেও ঝগড়া হয়েছে আর বাড়ি থেকে বেরিয়ে গেছে এই 6টা, 6:15 নাগাদ। এটা বলে বেরিয়েছে যে মাসির বাড়িতে যাচ্ছে। হে ভগবান, এমন কি ঝগড়া হলো জামাইবাবু? আর এই বিকেলে কোথায় চলে গেল মেয়েটা? ভগবান জানে নীলম এই হঠাৎ করে রেগে যায় কেন। আর পাগলিটা ফোনটাও বন্ধ করে রেখেছে। 6:30টার বাস যদি এখান থেকে দিদি ধরে তাহলে 8:30টার আগে তো আর পৌঁছাবেন ওখানে। তুই চুপ কর। দিদির গায়ে হাত তোলে কুলাঙ্গার। তুই টাকা চুরি করেছিস কেন ওর বাক্স থেকে? এবার তুমি আমাকেই বকবে। মাত্র 200 টাকা নিয়েছিলাম বন্ধুদের পার্টি দেবো বলে, সবাই আমাকে চোরই ভাবছে। 8:30টার সময় যখন মাসিকে ফোন করে বাবা, তখনও দিদি ওখানে পৌঁছায়নি, আর তখনও দিদির ফোন বন্ধই ছিল। আচ্ছা চেতন, কি মনে হয় তোমার, এই ঝগড়া আর এই চরটা কি শুধু একটা অজুহাত ছিল? অতীত পারে বাড়ি ছাড়ার আসল কারণটা অন্য কিছু? মানে স্যার? মানে এই মাসির বাড়ি যাওয়ার কথাটা, এটা কি মিথ্যে? কিন্তু স্যার, আমার মা মিথ্যে কেন বলবেন? অর্চনা আমাকে বলেছে যে ও শনিবার আর রবিবারই ওখানে যেত, বা কোনো ছুটির দিনে। ও নিজের কাজে একদিনের জন্য অ্যাবসেন্ট করতো না, আর না লেট করতো, সে ওর যতই রাগ উঠুক না কেন। চেতন, কিছু জানো তুমি? কিচ্ছু না। কি জানবো আমি? যেদিন কলেজ ছেড়েছিল তার 1 সপ্তাহ পরেই হরিশঙ্কর এই অ্যাড্রেসটা দিয়েছিল, 2 বছর আগে। ওখান থেকে কোথায় চলে গেছে? কোনো খবর? ওই ঘটনার পরে হরিশঙ্করকে আর কেউ দেখতে পায়নি, পুরো শহরে আর ওকে দেখা যায়নি। আমি চাইলে ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারি, যারা হরিশঙ্করের সঙ্গে টাচে থাকতে পারে। তার মানে আপনি ওর টাচে নেই? কলেজের ওই ঘটনাটার পর আমি আর কোনোদিন ওকে কাজে পাঠাইনি, আর কোনো কথাও হয়নি। দীনেশবাবু, আমার ওর লেটেস্ট ফোন নাম্বারটা চাই। আমার যতদূর মনে হচ্ছে নীলামের সাথে ও কিছু করেছে। আমি বন্দুকের সঙ্গে কথা বলছি, যা কিছু ইনফরমেশন পাবো সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো। স্যার, সময়টা ঠিক লাগছে না। বদলা নেওয়ার কোনো নির্দিষ্ট সময় থাকে না গীতা। আমরা বহু কেসে দেখেছি যে লোকেরা 20 বছর বাদেও বদলা নিয়েছে। স্যার, আমি 10ই এপ্রিল সন্ধেবেলার কথা বলছি। নীলাম ঝগড়া করার পরে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর ওই দিনই সন্ধেবেলা কার কার সাথে ওর দেখা হলো? হরিশঙ্কর গুপ্তা। এটা দারুণ কাকতালীয় স্যার। নিশ্চয়ই আছে, কিন্তু একাধিক কাকতালীয় বিষয় থাকলে আমি ভেবে দেখতাম। একজনের রাগ, একজনের বদলা নেওয়া, তাই নিয়ে কনফ্লিক্ট, এটাও তো কোইন্সিডেন্স।
বাট স্যার ঠিক আছে, আমি মেনে নিলাম যে এরকম কিছু হয়নি, কিন্তু এ থেকে তো আমাদের প্রশ্ন সরছে না যে এই মুহূর্তে নীলাম কোথায় রয়েছে আর কি হয়েছে ওর সঙ্গে। আচ্ছা, চেতন যেমনটা বলল, বলরামের ফোন রেকর্ডস অনুযায়ী সেম ওই টাইমেও ফোন করেছে ওর মাসিকে। বেশিরভাগ ক্ষেত্রে এইরকম কেসে ফ্রেন্ডস আর পেরেন্টসরা না জানুক, কিন্তু কল রেকর্ডস বয়ফ্রেন্ডের ব্যাপারে কোনো না কোনো ইঙ্গিত ঠিকই দেয়। নীলমের কাছে অন্য কোনো ফোন থাকার চান্সেস খুব কম স্যার, আর সেদিক থেকে আমাদের কাছে কোনো ক্লুও নেই। স্যার যদি অন্য কোনো ফোন থাকতো তাহলে বয়ফ্রেন্ড নিশ্চয়ই থাকতো, যে রাধেপুরে বা শেরগঞ্জে কোথাও না কোথাও তো থাকতো, আর তার ব্যাপারে কিছু না কিছু ইনফরমেশন নিশ্চয়ই পেতাম। হরিশঙ্কর গুপ্তের পিছনে খোঁজ লাগাও স্যার, আর আমি ওর ফ্যামিলিটাকে দেখছি। হয়তো ওরাই নীলামের সঙ্গে কিছু করেছে আর সেটা লুকোচ্ছে। কোনো ষড়যন্ত্র? চেতন আমাদের বলছিল যে আপনারা আমাদেরই সন্দেহ করছেন, যে আমরা মিথ্যে বলছি। আপনারাই বলুন, আমরা মিথ্যে কথা কেন বলবো? আমি নীলামের মা। দেখুন, এই কেসটা খুব আশ্চর্য আমাদের কাছে। নীলাম রেগে বাড়ি থেকে চলে যায়, ওর কোনো বয়ফ্রেন্ড বা প্রেমিক নেই, জোর করে তুলে নিয়ে যাওয়া বলা যায় একেবারেই অসম্ভব। তাহলে নীলাম গেল কোথায়? কি হয়েছে ওর সঙ্গে? এই কথাটা তো আমরাও ভাবছি স্যার, যে আমরা কি আমার মেয়ের মুখ আর দেখতে পাবো? দেখুন, আমাদের কাছে শুধু হরিশঙ্করের সূত্রটাই আছে, যাকে এখনো হাতে পায়নি। আমি জানতে চাইছি আমাদের মেয়েকে কি আর পাওয়া যাবে? সুস্থভাবে বাড়িতে ফিরবে কি? এই মুহূর্তে আমাদের পক্ষে বলা অসম্ভব। আমরা সেই সব সম্ভাবনাও তোলাপড়া করছি যে নীলাম কি স্বেচ্ছায় এখান থেকে দূরে কোথাও চলে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে নীলাম কি এরকম? এত রাগ ছিল ওর ভিতর? একজন ভাইয়ের তার দিদির গায়ে হাত তোলার অনুশোচনা ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে তার দিদি রাগের মাথায় বাড়ি ছেড়ে চলে গেছে। একজন অসহায় বাবা তার হারিয়ে যাওয়া মেয়ের খবর শোনার জন্য উন্মুখ হয়ে রয়েছে। এমন একটা দিনও যায়নি যেদিন বলরাম থানায় আসেনি আর নিজের মেয়ের কথা জিজ্ঞেস করেনি। কিন্তু তাকে দেওয়ার মতো কোনো উত্তর আমাদের কাছে ছিল না। তার মেয়ে কোথায় আছে, কি হয়েছে তার সঙ্গে, সেই মুহূর্ত পর্যন্ত আমরা হরিশঙ্কর গুপ্তকে খুঁজে পাইনি। এই কেসে আমাদের কাছে একজনই সন্দেহভাজন ছিল, বলা যায় একমাত্র সন্দেহভাজন ওই হরিশঙ্কর গুপ্ত। দিন থেকে সপ্তাহ, সপ্তাহ থেকে মাস, তবুও নীলামের কেসটা এক পাও সামনে এগোতে পারল না। সেদিন সন্ধ্যাবেলা কি হয়েছিল তার একটা সূত্রও আমরা তখনো পর্যন্ত পেলাম না। নীলাম রাগের মাথায় বাড়ি ছেড়ে চলে গেছে, এখন 11 মাস হয়ে গেছে। আর হঠাৎ একটা ফোন এলো। হ্যালো, হ্যালো, হ্যালো। আরে কে ভাই, কিছু তো বলো। ওই গলাটা আমার নীলামেরই ছিল স্যার। কি বললো? বেশি কথা তো কিছু বলেনি, শুধু একটা নাম বলেছে, রাকেশ ঝা। বললো সবকিছুর পেছনে রাকেশ। কোন সব কিছুর পিছনে? সেটা তো জানি না। আমার মেয়েটা কাঁদছিল আর বলছিল যে, আরে কিছু তো বলো, কে ফোন করেছে এত রাতে? হ্যালো বাবা। বাবা। নীলাম, নীলাম, নীলাম মা, কোথায় তুই? বাবা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। হ্যাঁ মা, কিন্তু আগে তো বল তুই কোথায়? বাবা আমি জানি না আমি কোথায়, এইগুলো সব রাকেশ দাদা করেছে। বাবা আমাকে বাঁচাও। এরকম মনে হচ্ছিল যে ভীষণ ভয় পেয়ে লুকিয়ে ফোন করছিল আমাকে। স্যার, এই নাম্বারটা 44490870, যে নাম্বার থেকে কল এসেছিল সেটা সুইচ অফ। আমি লোকেশন ডিটেলস আর রেকর্ড পাঠাতে বলেছি। স্যার, এবারে তো আপনারা বুঝতে পেরেছেন যে মেয়েটি বেঁচে আছে। আপনারা কিছু করতে পারবেন না, আপনারা ওকে বাঁচান। হ্যাঁ স্যার, আর ওই দিন সন্ধ্যাবেলায় দিদি খুব রেগে বেরিয়েছিল বাড়ি থেকে, আর রাস্তায় ওই রাকেশের বাচ্চাই ওকে ফাঁসিয়ে নিয়েছে নিশ্চয়ই। আমি আমি হ্যাঁ রাকেশ, তুই। ও তোরই নাম নিয়েছে। স্যার মাথা খারাপ হয়ে গেছে বলরামের। আমি শেরগঞ্জে এখানে নিজের কাজ করছি, এরকম একটা নোংরা কাজ কেন করতে যাব? বলরাম দাদার লক্ষ্মীবতী আর কাউকে পেল না ফাঁসানোর জন্য, যে আমাদেরকে এরকম নোংরা অপবাদ দিচ্ছে? না কোনো প্রমাণ, না অন্য কিছু, নাম বললেই হলো। আমি কি বলবো স্যার, আমার তো মাথা কাজ করছে না স্যার। আপনিই ভাবুন, কেউ যদি হঠাৎ করে 11 মাস বাদে ফোন করে আর ফোনে কাঁদতে কাঁদতে বলে যে রাকেশই ওকে ফাঁসিয়েছে। শুধু রাকেশ বলেনি, রাকেশ দাদা বলেছে।
নিলাম তোকে রাকেশ দাদা বলে ডাকতো, তাই তো? স্যার গ্রামের অর্ধেক লোক তো আমায় রাকেশ দাদা বলেই ডাকে। কিন্তু নীলম কিন্তু বাকিদের নাম নেয়নি, তোমার নাম নিয়েছে। কেন? সেটাই তো আমিও জানতে চাইছি ম্যাম, যে আমার নামটাই কেন নিল? কোনো তো কারণ থাকবেই না। 10 এপ্রিলের সন্ধ্যাবেলা তুমি কি নীলমের সঙ্গে দেখা করেছিলে রাকেশ? স্যার আপনি আগে খোঁজ করুন, সত্যি সত্যি বলরামকে ফোন করেছিল কেউ? আর যদি কেউ করেও থাকে সেটা কি নিলামই করেছিল? আদৌ কোনো ফোন এসেছিল? 10 এপ্রিল সন্ধ্যাবেলা তুমি কি নীলমের সঙ্গে দেখা করেছিলে রাকেশ? স্যার দেখা যদি করি তো বলতাম না আপনাদের। আর দেখা হলে কোথায় নিয়ে যাবো আমি ওকে? আমার বউ বনিতার কাছে? সে কিছু বলতো না? কোথা থেকে ফোন করেছিল নীলামুদ্দিন? নীলম এখনো সেটা বলেনি। তো আগে ওকে ধরুন, খোঁজ করুন। কিন্তু ও এটাই বলেছে যে তুই ওকে ফাঁসিয়েছিস। স্যার ফেঁসে তো আপনি যাচ্ছেন। আমার মনে হচ্ছে বলরামই কিছু করেছে ওর মেয়ের সাথে। আর এই 11 মাস বাদে একটা ফোন কলের বাহানায় আমাদের জড়াচ্ছে। স্যার আমার মনে হচ্ছে কোনো ফোন কল আসেইনি। খোঁজ নিয়েছি আমরা, ফোন এসেছিল। স্যার যদি ফোন এসে থাকে বলরাম নিজেই করিয়েছে। সেটা তো আমরা খোঁজ নেবই। তো স্যার এটাও খোঁজ করুন যে নীলাম যদি গত রাতে ফোন করে থাকতে পারে, তাহলে 11 মাসের মধ্যে কেন আর ফোন করেনি? তুই হয়তো ওকে ফোন করতে দিসনি। কোথায় লুকিয়ে রেখেছিস নিলামকে? আরে স্যার আমি বাড়ি আর অফিসের মধ্যেই থাকি, কোথায় রাখবো ওকে লুকিয়ে আর কেন? সেটা তুই আমাদের বল, নাকি নিলাম আমাদের বলবে? আর একটা কথা পরিষ্কার শুনে নে, যদি এটা প্রমাণ হয় যে তুই এটার পিছনে আছিস তাহলে... আরে স্যার ফাঁসানো তো আমাকেই হচ্ছে। 11 মাস বাদে আমার নাম কেন নেওয়া হচ্ছে স্যার? রাজেন্দ্র, কালকে তুমি আমার সঙ্গে চড়ো, আমি একা যেতে পারবো না। কোথায় যেতে হবে? এলাহাবাদ। কেন? সব রাস্তায় বলবো তোমাকে, যাবে তো তুমি আমার সঙ্গে? এক মিনিট বলরাম, এই 5 দিন আগে যে ফোনটা এসেছিল ওটা কি সত্যি নীলমের ছিল? ও কি সত্যি রাকেশ ঝায়ের নাম নিয়েছিল? দুজন রাস্তায় আছে, কাগজপত্র? 10 মিনিটের মধ্যে চলে আসবে। তোমার বাবা আর মেশো দুদিনের জন্য কোথায় গিয়েছিল? বলতেই চাইছেন না স্যার, কিন্তু কিছু তো একটা আছে। আর আমার মনে হচ্ছে যে বাবা মনে হয় জানে যে নীলামদির সাথে কি হয়েছে। তোমার বাবা কি কোনোভাবে যুক্ত থাকতে পারে এই কাণ্ডের সঙ্গে? না স্যার, আমার মনে হয় না। কিন্তু বাবা যখন থেকে ফিরেছে না, খুব চুপচাপ রয়েছে। স্যার কিছু তো একটা আছে যেটা বাবা জানে। কিন্তু তোমার বাবা আর মেসমশাই কোথায় গেছে বাড়িতে তো কিছু একটা বলে যাবে। না স্যার, কিচ্ছু বলেনি। না আমি জানি, না আমার মা। এরকম হঠাৎ করে কোথায় যাচ্ছ তুমি? বলতে পারছি না লক্ষ্মী, কিন্তু আমাদের যেতে হবে। নীলাম দিদির কোনো খবর পেয়েছো? না তুই হাত তুলতিস, না এই দিনটা দেখতে হতো। এখনো আফসোস করছি বাবা। তুমি বলো না বাবা, কোথায় যাচ্ছ? বাবা। অর্চনার বাবা আমাকে কিছুই বলেনি, শুধু এইটুকুই বলল যে জামাইবাবুর সাথে যাচ্ছে। অর্চনা, মেশো তোকে কিছু বলে গেছিল যাওয়ার আগে? না চেতন, যখন মাকে কিছু বলে যায়নি তখন আমাকে কেন বলে যাবে? খুব ভয় করছে আমার। হঠাৎ করে রাত্রিরে ফোন আসে, শুধু এটুকুই বলেছিল যে নীলমের ফোন। কিন্তু বলরাম মেশো যে পুলিশকে বলল নীলম রাকেশ দাদার নাম বলেছে। কিন্তু রাকেশ দাকে তো ওরা ছেড়ে দিয়েছে। ওদের সঙ্গে দেখা করে আসছি, আমাকে তো উল্টোপাল্টা বলতে থাকলো। তোর বাবাই আসলে মিথ্যে বলছে, বুঝেছিস? ও নিলামকে কেন অপহরণ করবে? মুক্তিপণের জন্য? আর তাও বা তোমাদের থেকে? কলেজে তো পড়ো, তাই না? তাহলে এবার একটু বুদ্ধি খাটাও। আমি তো কিছু বুঝতেই পারছি না। বাবা আর মেশো কোথাও চলে গেছে, তাও আমাদের কিছু না বলে। আরে ও সত্যি কথা বলবে না।
আর তোর দিদিও তোর উপরে রাগটাগ করে বাড়ি টাড়ি ছেড়ে যায়নি। ব্যাপারটা অন্য জায়গায় আছে চেতন। তোর বাবা আসলে গেম খেলছে, আজ আমাদের নাম নিচ্ছে, কাল অন্য কারো নাম নেবে। আমার মনে হয় না আমার বাবা কোনো খারাপ কাজ করবে বলে, কিন্তু যখন থেকে বাবা ফিরেছে তখন থেকে খুব চুপচাপ থাকে। কিছু তো একটা হয়েছে স্যার। কি খিচুড়ি পাকাচ্ছেন বলরাম বাবু? কি? নিজের ভাইরা ভাই রাজেন্দ্রর সঙ্গে কোথায় গেছিলেন আপনি? কাজ ছিল। কিসের কাজ? আমার কাজে গেছিলাম। হ্যাঁ, আসলে ওই ব্যক্তিগত কাজ ছিল। হ্যাঁ, তো বলুন না কি ব্যক্তিগত কাজ? বলরামের কাজ ছিল, আমি তো শুধু সঙ্গে গেছিলাম। এরকম উল্টোপাল্টা কথা শুনে আমরা তো পিছু হটবো না, তো ব্যক্তিগত কথাটা বলে ফেলুন। ব্যক্তিগত মানে কি? যেটা অন্য কাউকে কখনো বলা যায় না। আপনারা সবকিছুতে কেন সন্দেহ করেন? দেখুন, আপনাদের সন্দেহ এই জন্যই করছি কারণ আপনারা শুধু আমাদেরই নয়, আপনার বাড়ির লোকের কাছেও কিছু লুকোচ্ছেন। আমি এই জায়গাটা ছাড়তে চাইছি, তাই এলাহাবাদ গেছিলাম নতুন কাজের সন্ধানে রাজেন্দ্রকে সঙ্গে নিয়ে। এবারেতে এমন কিছু পার্সোনাল নেই, আগেই বলতে পারতেন। কাজ পেয়েছেন? না, আবার যেতে হবে। কিন্তু আপনি যাচ্ছেন কেন এই এলাকা ছেড়ে? আমার দম বন্ধ হয়ে আসছে, স্মৃতি আমাকে চাবুক মারছে। আপনাদের কোনো ধারণা আছে যে একটা বাবার উপর দিয়ে কি ঝড় যায় যখন আইবুড়ো মেয়ের কোনো খবর পাওয়া যায় না? আপনারা তো এখনো পর্যন্ত কিছু করলেন না। ওই কলেজে সিকিউরিটি গার্ডের একটা নাম দিয়েছিলাম, তাকে পর্যন্ত আপনারা ধরতে পারলেন না। হরিশঙ্কর গুপ্ত কি করেছিল আপনি জানেন কিছু? জানতাম যদি এতক্ষণ চুপ করে বসে থাকতাম। সত্যি করে বলুন বলরাম বাবু, নীলম কি সত্যি আপনাকে ফোন করেছিল? যে নাম্বার থেকে ফোন এসেছিল সেই নাম্বারটাও আপনাদের দিয়েছিলাম। আপনারা কিছু করেছেন কি? আপনারা ওই ফোনের রেকর্ড থেকে তো লোকটাকে ধরতে পারেন, তাই না? তো এই নাম্বারটার রেকর্ড কেন বের করছেন না? কালকে হয়তো সেটা এসে যাবে, এসবের সময় লাগে একটু। সময় তো অনেক লাগে স্যার আপনাদের। 11 মাস হয়ে গেছে আমার মেয়েটা নিখোঁজ। সত্যি সেটা, কিন্তু আজকে আমাদেরকে মিথ্যে বলছেন আপনি। আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি আমি, আমার একটা প্রশ্নেরও সঠিক জবাব দিচ্ছেন না আপনারা। ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন। আমার মেয়েকে আমরা নিজেরাই খুঁজে নেব। আপনারা আমাদের জন্য, আমার মেয়ের জন্য কিচ্ছু করেননি। খুব ভরসা করেছিলাম আপনাদের স্যার, আমাদের ক্ষমা করে দিন। এবার আমরা আসছি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.